বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। সেই সাথে মালয়েশিয়া থেকেও ৫,০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে দেশটি রাজি হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যে স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। এ সময় আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক যোগাযোগ ও সফল আলোচনার মাধ্যমে এই অচল অবস্থা কাটানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ পর্যন্ত মালয়েশিয়ায় UNHCR এর নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১,২৬,০০০। আর মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন সময় বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ১২ লাখ রোহিঙ্গা নাগরিক। তবে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার সরকার। দীর্ঘ ২ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে আগামী আগস্টের শেষ দিক থেকেই বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় জনশক্তি রপ্তানিতে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। কুয়ালালামপুর থেকে সহকর্মী মোস্তফা ইমরান রাজু জানাচ্ছেন বিস্তারিত। ২ বছরেরও বেশি সময় ধরে স্থগিত থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। মালয়েশিয়া সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, দুদেশের সমঝোতার ভিত্তিতে এবার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সরকারি তত্ত্বাবধানে জনশক্তি পাঠানো হবে। প্রথম ধাপে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে আগামী আগস্টের শেষ দিকে বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately, এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন ওনাদের জন্য মালয়েশিয়ার এই দ্বার উন্মুক্ত করতে যাচ্ছে। যে অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। বাংলাদেশ সরকারের প্রত্যাশা, শ্রমবাজার চালু হলে নির্মাণ, অবকাঠামো, কৃষি, সার্ভিস ও প্লান্টেশন সহ বিভিন্ন খাতে কয়েক লাখ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে অতীতের অনিয়ম ও অতিরিক্ত অভিবাসী ব্যয়ের অভিযোগ এড়াতে পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এনে এফিশিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। পাশাপাশি যারা মালয়েশিয়া আমাদের অভিবাসী ভাই এবং বোনেরা রয়েছেন, সেই শ্রমিকদের জীবন মানের জন্য উন্নয়ন করা সম্ভব হয়, তারা যেন আগের চাইতে আরও একটু ভালো থাকেন। গণতান্ত্রিক সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সেই জিনিসটা নিয়ে কাজ করছি। তিনি আরও জানান, সিন্ডিকেট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কোনো রিক্রুটিং এজেন্সিকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে না। নিয়োগের প্রতিটি ধাপ সরকার নিবিড়ভাবে তদারকি করবে, যাতে কর্মীরা স্বল্প খরচে এবং নিরাপদ উপায়ে মালয়েশিয়ায় যেতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছিলেন। মোটামুটি আমাদের শ্রমবাজারটা আমরা এখন নিশ্চিত আমাদের ওপেন হবে। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী আসার বিষয়টি এখন অনেকটা নিশ্চিত। তবে কোন খাতে কত খরচে কর্মী আসতে পারবে এ নিয়ে কাটেনি ধোঁয়াশা। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আরব আমিরাতে ৫,৯৬২ বাংলাদেশের ভিসা বাতিল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। আর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, আরব আমিরাত থেকে দেশে এসে যাদের ভিসা বাতিল হয়েছে তাদের তথ্য জানা ও সুবিধার জন্য হটলাইন চালু করবে সরকার। এই যে ৬২৬ জন, তার মধ্যে ৪১৭ জনের যে ডাটা, যে লিস্ট আমাদের কাছে আছে, সে ৪১৭ জন যে অটো ক্যান্সেল হয়েছে সেটা ভিসা রিনিউয়ালের জন্য আমরা আবার পাঠিয়েছি। ৪১৭ জনকে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি আরব আমিরাতের সরকারের কাছে ভিসাটা রিনিউ করার জন্য, যে কেন কি কারণে তাদের অটো ক্যান্সেল হলো। আজকে আমরা দুই মন্ত্রণালয়ে যৌথভাবে আলাপ আলোচনার ফলে যে কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপ আমরা নিচ্ছি, তার ফলে এই সমস্যা আমরা অনেকখানি কাটিয়ে উঠতে পারবো। দুটো বিষয় আমরা একটু আপনাদের মাধ্যমে একটু প্রচারণা যেন হয়, যার ফলে আমাদের দেশের যারা আছে নাগরিক বিভিন্ন দেশে, তাদেরও একটু দায়িত্ব রয়েছে যে আমাদের এই সম্মান, অবস্থান
এবং শ্রম বাজারটা এটা যেন অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, সেজন্য কিছু কাজ করার। ভারতে পলাতক শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তার প্রত্যর্পণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী জানান, আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার মনে করলে তা ডাকতে পারে। আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা জানান সাবেক অ্যাটর্নি জেনারেল। শারমিনীরা রিপোর্টে বিস্তারিত। ক্ষমতাচ্যুত হবার পর গেল 2 বছর ধরে শেখ হাসিনার আশ্রয় ভারতে। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি বহু রাজনৈতিক দলের। বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, প্রত্যর্পণের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান, দেশে এলেই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করব। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার মনে করলে অধিবেশন ডাকতেও পারে। সংবিধানে আছে 123(2) অনুচ্ছেদে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার থেকে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল যে আমরা বিশেষ অধিবেশন ডাকবো কিনা। তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ প্রসঙ্গে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সাথে আইন মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, বর্তমানে 4.5 মিলিয়ন মামলা অমীমাংসিত অবস্থায় আছে। মামলার জট কাটাতে প্রয়োজনে আইনি কাঠামোতে পরিবর্তন আনা হবে বলেও জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা মনে করি বাংলাদেশের মানুষের কাছে লিগ্যাল এইড অনেকটা পৌঁছে দিতে সক্ষম হব। শারমিনীরা, 71, ঢাকা। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতার দেখানোর পর আজ প্রসিকিউশন তাকে আদালতে হাজির করলে 3 বিচারপতি ট্রাইব্যুনাল 2 কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় লতিফ সিদ্দিকীর ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী দাবি করেন তার ভাই নির্দোষ, আর প্রসিকিউশন বলছে গণহত্যার পরিকল্পনাকারী হিসেবে তার বিচার হবেই। নূর নবী সরকারের প্রতিবেদন। আওয়ামী লীগের 2009 থেকে 2013 মেয়াদে 13 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে তাণ্ডব চালায় তখনকার আইন শৃঙ্খলা বাহিনী। আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার মাস্টার মাইন্ড শেখ হাসিনার তখনকার মন্ত্রিসভায় পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন লতিফ সিদ্দিকী। 41 আসামির মধ্যে পলাতক সাবেক এই মন্ত্রীকে বুধবার গ্রেপ্তারের পরের দিনই আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে কিছুক্ষণ গারদে রাখার পর লতিফ সিদ্দিকীকে তোলা হয় ট্রাইব্যুনাল 2-এর এজলাসে। এ সময় প্রসিকিউশন পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানায়। শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। বৈঠকে যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন এবং তা ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। বৈঠকে উনি একজন পার্টিসিপেন্ট ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী। তার ভাইকে নির্দোষ দাবি করেন তিনি। শাপলা চত্বরের গণহত্যার একজন কি বলবো পরিকল্পনাকারী বলা যায় না, কারণ তিনি কিচেন ক্যাবিনেটেও ছিলেন না, তিনি তখন পাট মন্ত্রী ছিলেন। পাট নিয়ে হত্যা চলে না। উনি কোর্টকে অ্যাড্রেস করে কিছু কথা বলতে চান,
সেটা কোর্ট ওনাকে সেই পারমিশনটা অ্যালাউ করেনি। অন্য ক্ষেত্রে দেয় আমরা উনি কোর্ট বলেছে যে নেক্সট ডেটে যখন আসবে তখন পারমিশন দেবে, তখন কথা বলতে দেবে। আজকে তার কথা বলতে না, আজকে দেয় না, আজকে পারমিশনটা জামিনের আবেদন করবে। আমরা পরবর্তীতে জামিন আবেদন করব। 16 আগস্ট মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে গেল সোমবার ট্রাইব্যুনাল এই মামলায় শেখ হাসিনা সহ 41 জন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে 31 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নুরনবী সরকার, 71, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের পরও রাষ্ট্র প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দৃশ্যমান নয় বলে আক্ষেপ জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী একান্ত প্রচেষ্টা চালালেও মন্ত্রণালয়ের কাঠামোগুলো একই রয়েছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাজধানীতে আলোচনা সভায় তিনি এমন হতাশা জানান। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের চেতনা বাস্তবায়ন না হওয়ায় দেশে আবারও গণঅভ্যুত্থান হয়েছে। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয় এই আলোচনা সভা। রাজধানীর ডিএপি অডিটোরিয়ামের সভায় অংশ নেন শিক্ষক, সাংবাদিক নেতা সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা। তুলে ধরেন জুলাই গণঅভ্যুত্থানের দুঃসহ স্মৃতি। যে আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের শহীদরা দেখেছে, আমাদের আহতরা দেখেছে, আমাদের প্রত্যেকটা আন্দোলনকারীরা দেখেছে, সেই স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরেই গঠন হবে। এই জুলাই আমরা অসংখ্য তরুণকে হারিয়েছি। এটা শুধু পরিবারের হারানো না, এটা একটা দেশের, একটা জাতির ক্ষত। অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগ দিয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জাতি হিসেবে স্বাধীনতা যুদ্ধের চেতনা বাস্তবায়নের ব্যর্থতার প্রতিফলনই হলো জুলাই গণঅভ্যুত্থান। আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের পরও দেশে বিদ্যমান কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ কর ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই আমি বললাম যে আপনার ভোল পাল্টা দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দেন দা পো, ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। কথাগুলো আক্ষেপে বলছি। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সফলতা পেতে প্রয়োজন রাষ্ট্র ও প্রশাসনে পরিবর্তন এবং জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মাননা দেখানো। অনেক প্রাণ গেছে, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, মুগ্ধ স্নিগ্ধের আপন যে আমাদের ভাই, সে প্রতি মুহূর্তে তার মনে পড়বে যে আমার ভাইটা চলে গেছে। এখন আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, বীরের এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। জুলাই গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা ধারণ করে গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণের প্রত্যাশাও জানান বিএনপি মহাসচিব। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। মানব পাচার এবং প্রযুক্তি নির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে আজ রাজধানীর একটি হোটেলে উচ্চ পর্যায়ের জাতীয় সংলাপে তিনি কথা বলেন। প্রযুক্তির অপব্যবহার করে আন্তর্জাতিক মানব পাচার এবং স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স বলে সতর্ক করেন মন্ত্রী। তিনি জানান, অপরাধী চক্রগুলো এখন ডিজিটাল মাধ্যম, ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তরুণ সমাজ এবং চাকরি প্রার্থীদের ফাঁদে ফেলছে। এসব হুমকি মোকাবেলায় শুধু আইনশৃঙ্খলা কেন্দ্রিক ব্যবস্থায় যথেষ্ট নয়, বরং সমন্বিত ও শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার উপর জোর দেন সালাউদ্দিন আহমদ। কোনো আধিপত্যবাদীদের বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না। ডিসেম্বরে কোনো ফ্যাসিস্ট দেশে ঢুকলে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত সভায় কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে গোলাপগঞ্জে সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়েছে। দুপুরে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আলোচনা সভায় অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির অন্য নেতাকর্মীরা। এ সময় নাহিদ ইসলাম বলেন, এনসিপি জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, কোনোভাবেই আর দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেবে না। এদিকে দুপুরে গোলাপগঞ্জের চৌমোহনা এলাকায় সার্জিস আলমের গাড়ি বহরে হামলা করা হয়। এ সময় ইটপাটকেল, বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। বর্তমানে এনসিপির গাড়ি বহর সিলেট সার্কিট হাউস থেকে কানাই ঘাটের পথে রয়েছে। আমাদের জুলাই শহীদদের কাছে কমিটমেন্ট, দেশের জনগণের কাছে কমিটমেন্ট। আমরা পুরাতন ফ্যাসিস্ট, দেশ বিরোধী যারা শক্তি, যারা আধিপত্যবাদী শক্তি, তাদেরকে বাংলাদেশের রাজনীতির কোনো সুযোগ দিব না। ফলে তিনি ডিসেম্বরে আসবেন না কবে আসবেন সেটা ঢাকার মাটিতে পা রাখলেই দেখা যাবে ইনশাআল্লাহ। জুলাই সনদ ইস্যুতে সরকার আপোষের প্রস্তাব দিলেও তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জামায়াত, এমন দাবি করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন, জাতির কাছে দেয়া ওয়াদাও ভঙ্গ করেছে সরকার। প্রশাসনের বেশিরভাগ জায়গায় দলীয়করণ করা হয়েছে বলেও তার দাবি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামীর এই মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি ছিলেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুরুতেই জুলাই পরবর্তী নানা ইস্যুতে ক্ষোভ জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। সভায় জামায়াতের আমির অভিযোগ করেন, জুলাই আন্দোলন নিয়ে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি সরকার। নানাভাবে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়ব না। আমরা মনে করি সুস্পষ্টভাবে আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই। প্রশাসনে নির্লজ্জ দলীয়করণ করা হয়েছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, আবারও অন্ধকারে নেমে যাচ্ছে দেশ। সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটা কি কৌটা নয়? এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন মনে হচ্ছে আবার আমরা সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি। যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ার করেন বিরোধী দলীয় নেতা। কিন্তু আমরা কারো কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যে কেরানীগঞ্জের আলোচিত কিশোরী তানজিলা খুনের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। আটক করা হয়েছে সন্দেহভাজন হত্যাকারী রানা হাওলাদারকে। আজ উত্তরায় পিবিআই কার্যালয়ের সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তা জানান, তানজিলা ও রানার প্রেমের সম্পর্কে টানাপোড়েনেই এই হত্যাকাণ্ড। বিস্তারিত জানাচ্ছেন মহিম মিজান। গেল ২৭ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর এলাকায় খালার বাসায় দুপুরের খাবার খেয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন কিশোরী তানজিলা, কিন্তু বাড়ি ফেরা হয়নি তার। পরদিন সকালে মদিনানগরের একটি নির্জন হাউজিং পট থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয় তানজিলার মরদেহ। ঘটনার পরপরই সেখানে পৌঁছায় পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট। প্রযুক্তি নির্ভর তদন্ত, মোবাইল ফোনের তথ্য, অবস্থান বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে ২৪ ঘন্টার মধ্যেই সন্দেহভাজন রনি হাওলাদারকে গ্রেফতার করে তারা। পরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয়। রনি পেশায় অটোরিকশা চালক। গত ৬-৭ মাস ধরে তানজিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ২৮শে জুলাই দিবাগত রাত অর্থাৎ ২৯ জুলাই রাতে ভোর রাতে ৩টা ৩০-এর দিকে এই আসামি মোহাম্মদ রনি হাওলাদার, বয়স ৩০, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার পর সে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
তদন্ত কর্মকর্তারা জানান 30,000 টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। সেদিন বিকেলে রনি নিজের অটোরিকশায় তানজিলাকে মদিনানগরের নির্জন একটি প্লটে নিয়ে যায়। পিবিআইয়ের দাবি, সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রথমে তানজিলাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ওখানে নিয়ে তারা এই পূর্বের বিষয় সংক্রান্ত আবার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডা শুরু হওয়ার এক পর্যায়ে এই আসামি ডিসিস্টকে একটা থাপ্পড় মারার পর ডিসিস্ট আবার তাকে একটা বাড়ি মারে। এইটা নিয়ে তাদের মধ্যে চরম উত্তেজনা। এক পর্যায়ে আসামি ডিসিস্ট তানজিলার গলা চেপে ধরার কিছুক্ষণের পরেই সে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আসামি কিছুক্ষণ অপেক্ষা করে, তার কাছে ফল কাটার চাকু ছিল, সেই চাকু দিয়ে সে আবার ডিসিস্টের গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে। সংবাদ সম্মেলনে পিবিআই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত রনি হাওলাদার। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, তানজিলা দুটি স্মার্টফোন, রূপার চেইন ও ব্রেসলেট উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখছে পিবিআই। মহিম মিজান, ৭১, ঢাকা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ভারতে পলাতক বড় সাজ্জাদের পরামর্শে ডেভিড ইমন দেশটিতে পালিয়ে যাচ্ছিল। তাকে নিরাপদে নিয়ে যেতে সীমান্তের ওপারে অপেক্ষা করছিল চট্টগ্রামেরই আরেকটি সন্ত্রাসী গ্রুপ। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। তিনি আরও জানান, দীর্ঘ নজরদারির পর ডেভিড ইমনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এদিকে 3 মামলায় গ্রেফতার দেখিয়ে ডেভিড ইমন ও তার 3 সহযোগীকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের আদালত। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রামে বিভিন্ন হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনার পরও দেশেই ছিল ডেভিড ইমন। পরে তার অবস্থান জানতে পুলিশ তৎপর হলে ভারতে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের পরামর্শে ইমন ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তোর কথা এরকম ঢাকা বাড়ি মানে স্যার আপনি দেখেন না, আমরা কি অরিজিন কই তাই বল, বাড়ি কোথায়? অরিজিন বাড়ি স্যার আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা, পুরান ঢাকা। যশোর সীমান্ত দিয়ে পালানোর চেষ্টার আগে পুলিশের চোখ ফাঁকি দিতে চেহারায় কিছুটা পরিবর্তন এনেছিল ডেভিড ইমন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্য পরিচয় দিয়ে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে। এই সংঘবদ্ধ চক্রের মূল হোতাগুলো এখনো আছে। ইমনকে চট্টগ্রামে আনার পর বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। সে আগে আমরা যত ছবি দেখেছি সবগুলো তো অনেক বিরাট বড় বড় মুখ ছিল। মুখগুলো সে কেটে ফেলছে যেন লোকজন হয়তো খুব সহজে না চিনতে পারে, আর ভারতে যেহেতু সে পালাইয়ে যাবে যেন লোকজন বুঝতে না পারে। বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডেভিড ইমন কাজ করত জানিয়ে পুলিশ সুপার বলেন, ভারত সীমান্তে তার জন্যে অপেক্ষা করছিল আরেকটি গ্রুপ। তার নামে ভারতের আধার কার্ডও ছিল। ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওইখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জিগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি। এদিকে বড় সাজ্জাদ বাহিনীর আরেক সন্ত্রাসী রায়হানকে ধরতে নোয়াখালীতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে জুলাই আন্দোলনে গুরুতর আহত অবস্থায় রক্ত বন্ধ করতে মাথায় বেঁধেছিলেন জাতীয় পতাকা। রক্তমাখা সেই পতাকা হাতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমান। দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রী কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয়। আজিজুরকে নিয়ে গুলিবিদ্ধ হওয়ার পরও শুধু ছাত্রদল করার কারণে মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতি। সম্প্রতি এই শিরোনামে ৭১ টেলিভিশনে প্রকাশিত সংবাদটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিষয়টি খোঁজ খবর নেয়ার নির্দেশ দেন। রক্তক্ষরণ ঠেকাতে মাথায় বাঁধা সেই পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আজিজুর। এ সময় প্রধানমন্ত্রী আজিজুরের দুঃখ কষ্ট শোনেন এবং পরিবারের খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে পেরে আনন্দিত ও আবেগ আপ্লুত এই জুলাই যোদ্ধা। ২০২৪ সালের জুলাই আন্দোলনে মিরপুর ১০ ফ্লাইওভারে জাতীয় পতাকা উড়িয়ে আলোচনায় আসেন আজিজুর। আন্দোলনের এক পর্যায়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। মাথার গুলির ক্ষত ঢাকতে বাংলাদেশের জাতীয় পতাকা মাথায় বেঁধে দেন আজিজুর। রক্তে ভিজে যায় সেই পতাকা। ১৯ জুলাই পুলিশ তাকে গ্রেফতার করে। দুদিনের রিমান্ড শেষে ২১ জুলাই
মুক্তি পান তিনি। ছাত্রদল করায় তবুও মেলেনি তার জুলাই যোদ্ধার স্বীকৃতি। একাত্তর টেলিভিশনের নিউজ দেখে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভাই দেখেন বিষয়টি, দেখে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানান। তো উনি বিষয়টা দেখে আমাকে এখানে ডাকেন এবং আমি যখন যাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি ভিতরে ঢোকার মাত্রই যখন আমার নাম ধরে ডাক দিছে, আসলে এই যে অনুভূতিটা এটা ভাষায় প্রকাশ করার মতো না। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।